ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় বহি কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা অর্ধতরল। বহিঃকেন্দ্রমণ্ডল, এই যে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহির্কেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার গভীর। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা, সান্দ্র মানে ওই অর্ধতরল আর কি, লোহা নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। তাহলে বহির্কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা অর্ধতরল। 2 দিয়েছে চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হলো ক্যালসাইট। 3 বলেছে বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে যায়। 4 বলেছে কোন মেঘের মধ্যে থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়, অল্টোস্ট্র্যাটাস। 5 বলেছে আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, আলজেরিয়া। 6 প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়, ভূমিধস। 7 বলেছে ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয়। 8 বলেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। 9 দিয়েছে ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা হলো 4টি। 10 পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম কুক। 2 শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে মেরুবায়ু আর পশ্চিমা বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত সৃষ্টির আগে। 2 বলেছে কেন্দ্রমণ্ডলের স্তরটি 3500 কিলোমিটার গভীর। 3 দিয়েছে গ্র্যানাইট শিলা রূপান্তরিত হয়ে নিচ শিলা গঠন করে। 4 বলেছে বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনিরো শহরে। 5 নিরক্ষীয় অরণ্যকে জীবন্ত জাদুঘর বলা হয়। 3 আছে শুদ্ধ অশুদ্ধ। আয়তে বলেছে গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে অবস্থিত মোহরভিসিক বিযুক্তি রেখা শুদ্ধ। 2 বলেছে অপসারী পাত সীমানার অপর নাম বিনাশকারী পাত সীমানা অশুদ্ধ। 3 দিয়েছে দক্ষিণ গোলার্ধের প্রতি ঘূর্ণাপাত ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয় শুদ্ধ। 4 দিয়েছে নিউজিল্যান্ডের উত্তর আর দক্ষিণ দুটি দ্বীপ ফবোয়া প্রণালী দ্বারা বিভক্ত অশুদ্ধ, ওটা কুক প্রণালী দ্বারা বিভক্ত। 5 দিয়েছে পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশ দূষণ অশুদ্ধ, পরিবেশ অবনমন। 4 আইতে বলেছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটা কার লেখা, এটা তোমাদের বইয়ের 4 পাতায় রয়েছে, জুল ভার্নের লেখা। এই যে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প, জুল ভার্নের লেখা, জুল ভার্নের লেখা। 2 দিয়েছে নেপালে ঘটে যাওয়া 2015 সালে ভূমিকম্পের তীব্রতা কত ছিল। এখানে একটা 15 পাতায় একটা ছবি আছে, এই যে নেপাল 2015 7.8 ছিল, তাতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রবল হয়েছিল। তাহলে 2015 নেপালে 7.8 ছিল। 3 দিয়েছে বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কি বলা হয়। অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটতে দেখা যায়, একে বিদার অগ্নুদ্গম বলে। 4 দিয়েছে ভারতে চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত। চেরাপুঞ্জি আর মৌসিনরাম, এই যে ইমরান চেরাপুঞ্জি মৌসিনরামে ঘুরতে গিয়ে চুনাপাথরের গুহা দেখতে পায়। তাহলে ভারতের চেরাপুঞ্জি আর মৌসিনরামে চুনাপাথরের গুহা অবস্থিত। 5 দিয়েছে ডলোমাইট কোন শিলার উদাহরণ, পাললিক শিলার উদাহরণ। 6 দিয়েছে ভারতে ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত হয়েছিল, 1991-এ। 7 বলেছে দুটো ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে বলে পরিবর্তনশীল অঞ্চল। 8 দিয়েছে দুটি উলম্ব মেঘের নাম বলো। এই যে কিউমুলাস পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়, আর কিউমুলোনিম্বাস এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। তাহলে কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। 9 দিয়েছে সাহারা মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম হচ্ছে শিরোক্ষণ। 10 বলেছে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। এটা বইয়ের 38 পাতায় আছে। এই যে সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তাহলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয়। 5 আয়তে বলেছে নিফেসিমা এবং প্রোফেসিমার পার্থক্য লেখো।
প্রোফেসিমা নিফেসিমা। প্রোফেসিমা হচ্ছে ভূ অভ্যন্তরে 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর নিফেসিমা হচ্ছে ভূ অভ্যন্তরে 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রোফেসিমার উপাদান হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম, তাই এর নাম প্রোফেসিমা। আর নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এর নাম হচ্ছে নিফেসিমা। প্রোফেসিমার ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 4.4 গ্রাম পার ঘন সেমি, আর নিফেসিমার ঘনত্ব হচ্ছে 4.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। আর মোহরভিসিক আর রেপেত্তি বিযুক্তি রেখার মধ্যে প্রোফেসিমা অবস্থিত, আর রেপেত্তি আর গুটেনবার্গ বিযুক্তি রেখার মধ্যে নিফেসিমা অবস্থিত। 2 নম্বর যেটা পার্থক্য দিয়েছে, বলেছে ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কাকে বলে, পার্থক্য নয়, কাকে বলে। লিখবে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, লিখবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীর হয়ে থাকে। আর উপকেন্দ্র হচ্ছে ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠে যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়, উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। 3 বলেছে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি। এই যে রূপান্তরিত সৃষ্টার, এই যে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি। মূলত 4টে কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। এক হচ্ছে প্রচণ্ড চাপ, প্রবল ভূ আলোড়নের ফলে শিলাস্তরে প্রচণ্ড চাপ পড়ে শিলায় রূপান্তর ঘটে, যেমন শেল থেকে স্লেট সৃষ্টি হয়। 2 অত্যধিক তাপ, ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বা ভূপৃষ্ঠস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে শিলা রূপান্তর ঘটে, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট। 3 হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, জলের উপস্থিতির কারণে ভূ অভ্যন্তরের বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলার রূপান্তর হয়, যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট। গতিশীলতা, ওপরে শিলাস্তরে নিম্নমুখী প্রবল চাপে নিচের শিলাস্তর গতিশীল হয়ে পড়লে ঘর্ষণজনিত কারণে শিলার রূপান্তর ঘটে, যেমন স্লেট থেকে ফিলাইট। 4 দিয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা বইয়ের 46 পাতায় রয়েছে। লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আর আর্দ্রতা সবসময় শর্করা হিসাবে প্রকাশ করা হয়। 6 দাগে আসি। 6 রায়তে দিয়েছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। লিখবে সমুদ্রবায়ুটা আগে বলে নিচ্ছি। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে, দিনের বেলায় প্রবাহিত হয়। দিনের বেলা সমুদ্রে কম উষ্ণতার জন্য উচ্চচাপ ও স্থলভাগে বেশি উষ্ণতার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। বিকেল বা সন্ধ্যের দিকের গতিবেগ বেশ বেড়ে যায়। সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র হয়। উপকূল থেকে অভ্যন্তরে প্রায় 160 কিলোমিটার পর্যন্ত এই বায়ুর প্রবাহ দেখা যায়। আর এই সমুদ্র বায়ুর প্রভাবে স্থলভাগে বৃষ্টি হয়। উপকূল সংলগ্ন অঞ্চলের উষ্ণতা কম হয়, জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। স্থলবায়ু হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। রাতের বেলা প্রবাহিত হয়। রাতের বেলা দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগে উচ্চচাপ আর ধীরে তাপ বিকিরণের কারণে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। ভোরবেলা স্থলবায়ুর গতিবেগ বেড়ে যায়। স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক হয়। উপকূল থেকে সমুদ্রের দিকে সামান্য দূরত্ব পর্যন্ত এই বায়ুর প্রভাব থাকে। আর এই তোমার স্থলবায়ুর প্রভাব হচ্ছে কম, কেবল মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে সাহায্য করে। 2 দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ শুষ্ক গ্রীষ্ম আর আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ ও গুল্মজাতীয় গাছের মিশ্র বনভূমির সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু আর কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। এক হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, পাইন, ফার, সিডার। 2 হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। 3 গুল্মজাতীয় উদ্ভিদ, ম্যাপেল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার। জলপাই গাছ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্যতম প্রধান উদ্ভিদ হচ্ছে এই জলপাই গাছ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। আমাদের শুধু স্বাভাবিক উদ্ভিদ চেয়েছে, তাই আর কি প্রাণী দেওয়ার দরকার নেই। 3 দিয়েছে পরিবেশ অবনমন প্রতিরোধে 3টি উপায় লেখো।
এই যে কি হবে ভবিষ্যৎ মানব সমাজের এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কী? এখানে একাধিক আছে, তো তিনটে বলেছে। এক হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষার অভাব ও দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে। দুই হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি অর্থাৎ সৌরশক্তি, বায়ু, জলবিদ্যুৎ ইত্যাদির বেশি ব্যবহার করতে হবে। আর তিন হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। চারে দিয়েছে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক মধ্যভাগের সমভূমি সম্পর্কে বর্ণনা দাও। এটা 111 পাতায় রয়েছে। এই যে মধ্যভাগের সমভূমি, পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল সমতল। গ্রে আর সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিভোরিনা সমভূমি, মাঝে আয়ার হ্রদের অববাহিকার উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি। কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই প্রায় গামলার মতো যে কূপ খুললে মাটির জল পাম্পের সাহায্যে ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টিজিও কূপ বলে। এবারে আসি সাতের দাগে। সাতের 1 নম্বর প্রশ্ন বলেছে বাগিচা কৃষি কি? এই বাগিচা কৃষি কাকে বলে এটাই লিখবে যে ক্রান্তীয় আর উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠা মূলধন এবং শ্রমিক নির্ভর যে কৃষি ব্যবস্থায় বাগান তৈরি করে একবার গাছ রোপণ করা হয় এবং বেশ কয়েক বছর ফসল পাওয়া যায় তাকে বাগিচা কৃষি বলে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার রবার চাষ। এর সাথে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের 61 পাতায়। এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য বলেছে। এখানে বলেছে জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তো অবস্থানটাও বলে দেবে। সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশ আর এশিয়ার সাইবেরিয়ার তুন্দ্রা জলবায়ু দেখা যায়। দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলে জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। শীতকালীন জলবায়ু বছরের অধিকাংশ সময় প্রায় 8 থেকে 9 মাস শীতকাল থাকে। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সাইবেরিয়ার ভারখয়ানক্স হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান। এখানে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেলসিয়াস। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে তুষারপাত, তুষার ঝড় চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা, যেটাকে সুমেরু বা কুমেরু প্রভা বলে, দেখা যায়। গ্রীষ্মকালীন জলবায়ু 2 সপ্তাহব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর এবং আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্যকে দেখা যায়। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সাথে 2 নম্বর প্রশ্ন বলেছে বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো, আর ওর সাথে আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এটা সহায়িকা থেকে দিচ্ছি, বইতে সেই রকমভাবে দেয়া নেই। প্রথমে আছে বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো। লিখবে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1992 সালে 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়। পরিবেশের প্রাকৃতিক বা আর্থসামাজিক নানান সমস্যার সমাধানের জন্য স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে 21 দফা কর্মসূচি গৃহীত হয়, যা এজেন্ডা 21 নামে খ্যাত। যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, 2 হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, 3 ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা, 4 বাস্তুতন্ত্র রক্ষা, 5 তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ ও পরিবেশসম্মত বন্দোবস্ত করা, 6 সমুদ্র আর সামুদ্রিক সম্পদের সুরক্ষা, 7 জৈব প্রযুক্তির ব্যবহার, 8 অরণ্য বিনাশ রোধ করা ইত্যাদি। এই সম্মেলনে পৃথিবীর উন্নত আর উন্নয়নশীল দেশগুলির মধ্যে পরিবেশ সংক্রান্ত দায় দায়িত্বের জন্য বিতর্ক দেখা দেয়, যা উত্তর দক্ষিণ বিতর্ক বা নর্থ সাউথ ডিবেট নামে পরিচিত। এর সাথে আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান।
লিখবে ভারতের জাতীয় সম্পদ তথা সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে গঙ্গা জল দূষিত হচ্ছে, যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1986 সালের 14 জুন গঙ্গার তীরে বারাণসী শহরে আনুষ্ঠানিকভাবে গঙ্গা উন্নয়ন প্রকল্প বা গঙ্গা অ্যাকশন প্ল্যানের শুভ সূচনা করেন। কর্মসূচিগুলি হলো, এক হচ্ছে নর্দমার ও খালের দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলা, 2 দৈনন্দিন জীবনের ব্যবহৃত জল ও শিল্পাঞ্চলের বর্জ্য জল দূষণমুক্ত করে গঙ্গায় ছাড়তে হবে, 3 স্নানের ঘাট মেরামত ও সৌন্দর্যায়ন করা, 4 শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা, 5 স্যানিটারি শৌচাগার নির্মাণ করা, 6 গঙ্গার ভাঙন প্রতিরোধ করা ও গঙ্গার পাড় বাঁধানো, 7 শিল্পকেন্দ্রগুলি দূষণ নিয়ন্ত্রণ করা, 8 গঙ্গায় ন্যূনতম জলপ্রবাহের ব্যবস্থা করা, 9 জনমত গঠন ও জনসচেতনতা বৃদ্ধি করা, 10 উপযুক্ত কঠোর পরিবেশ আইন প্রণয়ন এবং আইনের বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা। অথবাতে বলেছে মানুষের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা আর পরিবেশের ওপর তাদের প্রভাবগুলি বর্ণনা করো। এই যে মানুষের উন্নয়নমূলক কার্যাবলী পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তার করা আলোচনা করো। ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, রাস্তা নির্মাণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবেশ অবনমন ও বিপর্যয় ঘটে চলেছে। সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে ভারতের পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ $80 বিলিয়ন। হুর রিপোর্ট অনুযায়ী G20 দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত। দূষণের তীব্রতা বোঝাতে সাম্প্রতিক দুটি দৃষ্টান্ত দেওয়া হলো। এক হচ্ছে সবুজ বিপ্লব ও পরিবেশের অবনমন। 19 শতকের 60-এর দশকে ভারতবর্ষকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর করা ও বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করার লক্ষ্যে মূলত পাঞ্জাব, হরিয়ানায় গম উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য আসে তাকে সবুজ বিপ্লব বলে। সাম্প্রতিক সমস্যা, সবুজ বিপ্লব ভারতীয় কৃষিতে সাফল্য আনলেও এর দ্বারা কতগুলি পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, যেমন এক হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস। সবুজ বিপ্লবকালীন মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে স্থানীয় জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়। 2 হচ্ছে জমির লবণতা বৃদ্ধি। একই জমিতে বারবার চাষ ও অতিরিক্ত জলসেচের ফলে পাঞ্জাব, হরিয়ানার কৃষিজমিগুলিতে লবণতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে মাটির উর্বরতা হ্রাস। জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে আসে। মাটির মধ্যে জীবাণু, ভাইরাস, পুষ্টিমৌল, ব্যাকটেরিয়া প্রভৃতির ঘাটতি দেখা যায়, ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। 4 হচ্ছে জিনগত ত্রুটি। অধিক উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে জিনগত ত্রুটি দেখা দেয় ফসলে। এইসব শস্য যখন মানুষ ও গবাদি পশু গ্রহণ করে তখন তা তাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। জীবনহানি, কৃষিতে অতিরিক্ত জলসেচের ফলে ভূগর্ভে জলস্তর হ্রাস পায়, ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষি ঋণগ্রস্ত হয়ে সম্প্রতি পাঞ্জাব, হরিয়ানায় বহু কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জলাভূমি ভরাট ও পরিবেশের অবনমন। পূর্ব কলকাতা সহ ভারতের বেশ কিছু শহরের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জলাভূমি ভরাট আর বহুতল বাড়ি তৈরি করা। তার ফলে সমস্যা সাময়িকভাবে এর মাধ্যমে বাস্তু সমস্যা মিটলেও কতগুলি পরিবেশগত সমস্যা এখানে দেখা দেয়, যেমন হচ্ছে জলাভূমি ভরাটের ফলে ভূগর্ভে জলতল ক্রমশ কমে যায়। 2 হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটে। 3 স্থানীয় শহরাঞ্চলে জল, মাটি, বাতাস আরও দূষিত হয়ে পড়ে। আর 4 ভূমিধসের প্রকোপ বৃদ্ধি পায়। 3 দিয়েছে ওশেনিয়া মহাদেশের জলবায়ু এবং উদ্ভিদের সম্পর্ক বিশ্লেষণ করো। এটা বইয়ের 114 পাতায় রয়েছে। প্রথমে আছে জলবায়ু। ওশেনিয়ার উত্তরে উত্তর দ্বীপ আর দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত, ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায়। ছোট ছোট দ্বীপগুলির জলবায়ুতে সমুদ্রের প্রভাব দেখা যায়। আবার অস্ট্রেলিয়ার মতো বড় স্থলভাগের ভেতরে জলবায়ু হয় চরমভাবাপন্ন। এই পার্থক্যের জন্য মহাদেশকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। 1 হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা আর বৃষ্টিপাত এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল শীতল আর শুষ্ক, আর গ্রীষ্মকাল মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বাৎসরিক গড় বৃষ্টিপাত 150 সেমি। নাতিশীতোষ্ণ জলবায়ু। অস্ট্রেলিয়ার মারেডার্নিং অববাহিকার পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়ন বায়ু গ্রীষ্মকালে আর পশ্চিমা বায়ু শীতকালের প্রভাবে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু। অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ এবং অ্যাডিলেড অঞ্চলে
এই জলবায়ুর প্রভাব রয়েছে। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি, বাৎসরিক গড় বৃষ্টিপাত 75 সেমি হয়, আর গ্রীষ্মকাল উষ্ণ। ক্রান্তীয় মরু আর মরুপ্রায় জলবায়ু। অস্ট্রেলিয়ার মধ্য আর পশ্চিমাংশের এই জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমির কম। গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর শীতকাল শীতল। ব্রিটিশ জলবায়ু। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকাল হালকা উষ্ণ, মানে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে বেশ শীত, তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টি হয়, প্রায় 200 সেন্টিমিটারের মতো বৃষ্টি হয়। স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু তারতম্যের কারণে ওশিয়ানিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়। এক হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা আর আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর আর উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলাম এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা প্রভৃতি গাছ দেখা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। অস্ট্রেলিয়া দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লুগাম প্রভৃতি প্রধান উদ্ভিদ। আচ্ছা, এর সাথে আছে কতগুলো ম্যাপ পয়েন্টিং রয়েছে। প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো দেখাতে বলেছে। একটা হচ্ছে মাউন্ট চিম্বোরাজো, অ্যাপলেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, গ্র্যান্ড চাকো তৃণভূমি, ম্যাকেঞ্জি পর্বত, মেলবোর্ন। আচ্ছা, উত্তর আমেরিকাতে এই হচ্ছে ম্যাকেঞ্জি পর্বত, এইখানটায় ম্যাকেঞ্জি পর্বত হলো। এরপরে আছে মেলবোর্ন। আচ্ছা, গ্র্যান্ড চাকো তৃণভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে আছে, এই মকরক্রান্তি রেখার এখানে। এইটা হচ্ছে গ্র্যান্ড চাকো তৃণভূমি, এই পুরোটা দেখাবে। আচ্ছা, অ্যাপলেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট মিসেল, এটা হচ্ছে উত্তর আমেরিকাতে আছে। এই যে উত্তর আমেরিকার এইখানে এই যে অ্যাপলেশিয়ান পর্বতের মাউন্ট মিসেল 2037 মিটার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে রয়েছে গ্র্যান্ড চাকো তৃণভূমি হলো, ম্যাকেঞ্জি পর্বত হলো এই যে উত্তর আমেরিকাতে, এইখানে হচ্ছে এই ম্যাকেঞ্জি পর্বত, আর এখানে অ্যাপলেশিয়ান পর্বতের এই মাউন্ট মিসেল। এই দুটো হচ্ছে উত্তর আমেরিকায়। গ্র্যান্ড চাকো তৃণভূমি হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকায়, আর মাউন্ট চিম্বোরাজও দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার এইখানে এই যে টাসমান সাগর, আর এখানে হচ্ছে তোমার টাসমানিয়া, হোবার্ট, এখানে এই যে মেলবোর্ন, সিডনি, এইখানে মেলবোর্ন। আচ্ছা, এখানে যেটা দিয়েছে যে মাউন্ট চিম্বোরাজো, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালার এখানে এই যে মাউন্ট কটোপ্যাক্সি, আর এইখানেই মাউন্ট চিম্বোরাজো হবে, যদি সেটা এখানে মেনশন করা নেই। আচ্ছা, মাউন্ট কটোপ্যাক্সি এইখানেই মাউন্ট চিম্বোরাজো করে দেবে, এটা আন্দিজ পর্বতমালাতে অবস্থিত, এটা দক্ষিণ আমেরিকায়।